সকলকে গুড মর্নিং। আমি ডক্টর বোধিসত্ত্ব সাহা। আজকে আমি একটা খুব কমন টপিকের ব্যাপারে কথা বলবো, যেটা আমরা অ্যাজ এ ডেন্টাল সার্জেন প্রতিনিয়তই ফেস করি। মানে যখন আমরা কোনো পেশেন্ট দেখি, ম্যাক্সিমাম পেশেন্ট আজকালকার দিনে মেডিকেল হিস্ট্রি বা আমরা যখন জিজ্ঞাসা করি যে সে কোনো রোগে ওষুধ খান কি না বা খাচ্ছেন কি না, তো তখন আমরা এটা খুব কমনলি আমরা শুনতে পাই যে তিনি সুগারের ওষুধ খাচ্ছেন, মানে পেশেন্টের ডায়াবেটিসে হয়েছে। তো ডায়াবেটিস মেলিটাস, তো বেসিক্যালি ডায়াবেটিস মেলিটাস একটা ক্রনিক কন্ডিশন, মানে একটা অনেক দিন ধরে রয়েছে, একটা ক্রনিক কন্ডিশন বলতে পারেন। তো এই কন্ডিশনে কি হচ্ছে যে আমাদের শরীরে যে ইনসুলিনটা তৈরি হচ্ছে সেটা সঠিকভাবে ব্যবহার হচ্ছে না, বা সঠিক পরিমাণে ইনসুলিনটাই তৈরি হচ্ছে না। তো দুটোর মধ্যে যে কোনো একটা কন্ডিশনে এই ডায়াবেটিসটা ধরা পড়ে। তো এটা তো গেল ডায়াবেটিস মেলিটাস। এবারে ডায়াবেটিস মেলিটাস মূলত টাইপ 1 হয়, টাইপ 2 হয়, এবং যেটা এই যে ক্রনিক সেটা বা আমরা রেগুলার বেসিসে যেসব পেশেন্ট দেখি অ্যাজ আ ডেন্টাল সার্জন, তো সেখানে আমরা টাইপ টু ডায়াবেটিস মেলিটাসটাই আমরা মেনলি এনকাউন্টার করি। এবারে যাদের ডায়াবেটিস মেলিটাস আছে, যদি সেটা কন্ট্রোলড ডায়াবেটিস মেলিটাস হয়, তো কন্ট্রোলড আছে কিনা সেটা কেমন করে বুঝবো? সেটা আমাদের ব্লাড টেস্ট করতে হবে। তো আমরা সেটা ফাস্টিং সুগার করাতে পারি, বা খাওয়া দাওয়ার পরে যেটা আমরা পোস্ট প্যারান্ডিয়াল বলি সেটা করতে পারি, বা HbA1cও করতে পারি। তো এইগুলো করলে পরে আমরা রিপোর্টস পেলে আমরা বুঝতে পারবো যে সুগারটা কন্ট্রোলড আছে না নেই। তো সেই বেসিসে আমরা ডিসাইড করব যে আমাদের যে মাইনর ওরাল সার্জারি, মানে যদি সুগারটা কন্ট্রোলড থাকে বাট পেশেন্ট যদি কন্ট্রোলড ডায়াবেটিক পেশেন্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে যে দাঁত তোলা, মানে মাইনর ওরাল সার্জারি, সেটা আমরা করতে পারি। কিন্তু সেখানেও একটা ব্যাপার আছে যে দাঁতের কন্ডিশনটা দেখে এবং তাকে একটা অ্যান্টিবায়োটিক কোর্স করিয়ে করলে বেটার, অলওয়েজ বেটার। আর কারোর যদি আনকন্ট্রোলড ডায়াবেটিক হয়, তাহলে সেই ক্ষেত্রে এই মাইনর ওরাল সার্জারি বা দাঁত তোলা এটা পোস্টপন করে দেওয়া, বা পেশেন্টকে বোঝানো যে এই অবস্থায় দাঁত তুললে কী সমস্যার সম্মুখীন হতে হবে তাকে, এবং একটা ভালো ডক্টরকে রেফার করা, বা পেশেন্টকে বোঝানো যে আপনি একজন ডাক্তার দেখিয়ে সুগারটা কন্ট্রোল করে এসে আসুন, তারপরে আমরা দাঁত তুলি। আচ্ছা, এইবারে আমি বলবো যে এই যে ডায়াবেটিস মেলিটাস বা যেসব পেশেন্টের সুগার আছে, এবারে অনেক সময় আমরা এটা এনকাউন্টার করি যে দাঁত তুলতে গেলাম এবং পেশেন্টটা অজ্ঞান হয়ে গেল। সেটা দাঁত তুলতে তুলতে হতে পারে, বা আমরা যে মুহূর্তে লোকাল অ্যানাস্থেসিয়াটা দিলাম, অবশ করার জন্যে ইঞ্জেকশান দিলাম, তারপরে পেশেন্ট অজ্ঞান হয়ে গেল। তো এবারে এই যে অজ্ঞান হয়ে গেল, তো বেসিক্যালি ভালো কথায় বললে আনকনসিয়াসনেস। তো আনকনসিয়াসনেস কখন হয় আমার পেশেন্ট? তো আনকনসিয়াসনেস কখন হতে পারে? এক হচ্ছে পেশেন্ট সিনকোপ, যেটা আমরা মানে অজ্ঞান হয়ে যাওয়া সিনকোপ। 2 নম্বর হচ্ছে যে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বা পস্চুরাল হাইপোটেনশনও আমরা বলি, যে অনেকক্ষণ একভাবে পেশেন্ট বসে আছে, উঠেছে, হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। তো অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন বা অ্যাকিউট অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সির জন্য হতে পারে। তো এইগুলো মোটামুটি কারণ, যেসব কারণে পেশেন্ট আনকনসিয়াস হয়ে যেতে পারে, বা এই হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, এইসব বিভিন্ন কন্ডিশনে পেশেন্ট আমার অজ্ঞান হয়ে যেতে পারে। এইবার আমার পেশেন্ট ধরুন অজ্ঞান হয়ে গেছে, তো এবারে আমি কী করব? এবারে যেটা সবার আগে করতে হবে সেটা হচ্ছে যে আমি যেই ডেন্টাল প্রসিডিওর করছি সেই ডেন্টাল প্রসিডিওরটা আমাকে বন্ধ করে দিতে হবে। সেকেন্ড, আমাকে পেশেন্টটাকে সুপাইন পজিশানে শোয়াতে হবে। এবার সুপাইন পজিশান বলতে কি, খুব সিম্পলভাবে বললে চেয়ারটাকে আমাকে একদম শুইয়ে দিতে হবে, পেশেন্টের মাথাটা একটু নিচের দিকে থাকবে এবং পাটাকে 10 থেকে 15 ডিগ্রি মতন একটু উপরে তুলে ধরতে হবে, এবং এর সাথে অ্যারোমেটিক অ্যামোনিয়া, এটা একটা আমরা যদি ইউজ করতে পারি, সেই ক্ষেত্রে যদি পেশেন্টের জ্ঞান ফিরে আসে বা পেশেন্ট যদি একটু আস্তে আস্তে স্টেবিলাইজ হয়, তাহলে বুঝতে হবে যে পেশেন্টের একটা সিনকোপ হয়েছিল। কিন্তু যদি এইভাবে পেশেন্ট স্টেবিলাইজ না হয়, বা পেশেন্টের যদি আনকনসিয়াস থেকে কনসিয়াসনেসে পেশেন্ট যদি না ফেরে,
তখন আমাদেরকে বুঝতে হবে যে এটা সিনকোপ, মানে নর্মালি যেটা আমরা আনকনসিয়াসনেস বা যেটা সিনকোপ, তো সেটা নয়, ইট ক্যান বি সামথিং এলস। হ্যাঁ, তো এবার সেই ক্ষেত্রে আজকে যখন আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলছি, তো আমি এই হাইপোগ্লাইসেমিয়া বা হাইপারগ্লাইসেমিয়াটা নিয়ে আমি বলবো। তো এবারে আমার কী করা উচিত, সেটা হচ্ছে যে আমাদের কাছে র্যান্ডাম ব্লাড সুগার টেস্ট কিট যেটা হয়, তো আমরা সেটা টেস্ট করতে পারি। সেটা করে আমাদের দেখা উচিত যে কন্ডিশনটা হাইপোগ্লাইসেমিয়া না হাইপারগ্লাইসেমিয়া। তো সেই হিসাবে আমাদেরকে একটা মানে সেই রকম ট্রিটমেন্টে আমাদের করতে হবে পেশেন্ট। এবারে যদি আমরা এটা ডায়াগনোসিস করে নিতে পারি যে আমাদের পেশেন্ট আনকনসিয়াস হয়েছে ডিউ টু হাইপোগ্লাইসেমিক কন্ডিশন, তো এবারে হাইপোগ্লাইসেমিক কন্ডিশন হলে আমরা সাইন অ্যান্ড সিমটমস কী কী দেখতে পাবো। তো সাইন অ্যান্ড সিমটমস, প্রথম কথা হচ্ছে পেশেন্ট সোয়েটিং, খুব ঘাম হবে, একটা ডিজিনেস, মাথা ঘোরাচ্ছে, ময়েস্ট স্কিন, যেহেতু সোয়েটিং হচ্ছে তো স্কিনটা ময়েস্ট, ঠান্ডা, হাতটা ঠান্ডা হয়ে গেছে, তো এইগুলো আমরা মোটামুটি দেখতে পাবো। হ্যাঁ, এবং হেডেক, ট্র্যাকিকার্ডিয়া, এইগুলো আমরা মোটামুটি দেখতে পাবো। তো এখন এটা ট্রিটমেন্ট কী আছে, তো সবার প্রথমে যেটা আমাদের উচিত সেটা হচ্ছে যে মিষ্টি কোনো জিনিস আমাদের খাওয়াতে হবে, মানে যেহেতু হাইপোগ্লাইসেমিক কন্ডিশন। তো মিষ্টি বলতে আমরা চকলেট বা ক্যান্ডি বার, যেগুলো ভালো কথায় বললে, তো সেইগুলো আমরা খাওয়াতে পারি, বা যেগুলো কার্বোনেটেড সোডা, ওগুলোর মধ্যেও যথেষ্ট পরিমাণে সুগার কন্টেন্ট থাকে, তো ওইগুলো আমরা দিতে পারি। এবারে যদি এই ক্যান্ডি বার বা এই কার্বোনেটেড সোডা বা চিনি এইসব খাইয়ে যদি আমার পেশেন্টের কনসিয়াসনেসটা না ফেরে, বা এইভাবে যদি পেশেন্ট আমার স্টেবিলাইজ হচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, সেই ক্ষেত্রে যেটা সবার প্রথমে দিতে হবে সেটা হচ্ছে 50% গ্লুকোজ ইন ওয়াটার, মানে এটা একটা ইনজেকশন, যেটা আমাদের ইন্ট্রাভেনাস বা আইভি যেটা আমরা বলি, সেইভাবে আমাদের দিতে হবে। আচ্ছা, এই যেটা এই যে গ্লুকোজ 50% গ্লুকোজ ইন ওয়াটার, এটা বাজারে চলতি G50 বা অনেক সময় ডেক্সট্রোজ মানে D50 নামেও অ্যাভেলেবেল এই ইঞ্জেকশনটা। তো এইটা আমাদেরকে ইন্ট্রাভেনাস বা ভেনাস অ্যাক্সেস করে আমাদের ইঞ্জেকশনটা দিতে হবে পেশেন্টকে কনসিয়াসনেসটা ফেরানোর জন্য। যদি এইটা আমরা না দিতে পারি বা ভেনাস অ্যাক্সেস আমরা পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে যে গ্লুকাগন 1 মিলিগ্রাম, এটারও একটা ইঞ্জেকশন হয়, তো সরি, তো এটা আমাদের দিতে হবে। এটা IM মানে ইন্ট্রামাস্কিউলার। হ্যাঁ, তো ইন্ট্রামাস্কিউলার দিতে হবে, সেটা হচ্ছে গ্লুকাগন 1 মিলিগ্রাম, এই ইঞ্জেকশনটা আমাদের দিতে হবে। আচ্ছা, এইবারে আমরা লাস্ট একটা টপিক ডিসকাস করব, সেটা হচ্ছে যে যদি পেশেন্টের হাইপারগ্লাইসেমিয়া হয়, এতক্ষণ আমরা হাইপোগ্লাইসেমিক কন্ডিশনসের কথা বলছিলাম, এবারে আমরা যদি হাইপারগ্লাইসেমিয়ার কন্ডিশন নিয়ে কথা বলি, তখন আমরা কেমন করে বুঝবো যে পেশেন্টের হাইপারগ্লাইসেমিয়া হয়েছে। তো হাইপারগ্লাইসেমিয়াতে কী হবে, যে পেশেন্টের মুখটা লাল, বা ভালো ইয়েতে বললে ফ্লোরিড ফেস বলতে পারি আমরা, পেশেন্টের মুখটা একটু লাল, এবং অবভিয়াসলি হাইপারগ্লাইসেমিয়াতে যেমন গাটা একটু ঠান্ডা, কিন্তু এখানে কিন্তু গাটা আমাদের গরম বা ওয়ার্ম বলতে পারি আমরা। এবং হাইপোগ্লাইসেমিয়াতে পেশেন্টের যেমন একটা শ্যালো ব্রিদিং, মানে সেরকম করে ডিপ কোনো ব্রিদিং নেই পেশেন্টের, কিন্তু হাইপারগ্লাইসেমিক কন্ডিশনে পেশেন্টের ডিপ এবং র্যাপিড ব্রিদিং এটা হয়। এবং একটা খুব নোটিসেবল যেটা ডিফারেন্স, সেটা হচ্ছে একটা ফ্রুটি ওডার ব্রেথ। আমরা ভিডিওর একদম শেষ টপিকে এসে গেছি, সেটা হচ্ছে যে হাইপারগ্লাইসেমিয়া কখন হয়েছে বা কী হয়েছে সেটা আমরা বুঝে গিয়েছি, সাইন অ্যান্ড সিমটমসও বুঝে গেছি। এবার এটা ট্রিটমেন্টটা কী, তো ট্রিটমেন্ট বলতে হচ্ছে যে যেটা আগে বলেছি, যে সব রকম আমাদের ডেন্টাল প্রসিডিওর আমরা যেটা করছি সেটাকে আমাকে বন্ধ করতে হবে। সেকেন্ড হচ্ছে যে পেশেন্টকে আমাকে আবার এই সুপাইন পজিশনেই শোয়াতে হবে। এবারে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে 50% ডেক্সট্রোজ ইন ওয়াটার, মানে যেটা D50 ইঞ্জেকশনটা আছে, এটা আমাদের দিতে হবে। আমরা অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেট করতে পারি, বিভিন্নভাবে অক্সিজেন দেওয়া যায়, সেটা আমি এই ভিডিওতে যাচ্ছি না, সেটা আমি একটা সেপারেট ভিডিও বানাবো।
তো আমাদের অক্সিজেন দিতে হবে এবং অবভিয়াসলি একটা এমার্জেন্সি মেডিকেল সার্ভিস বা ইএমএস আমরা যেটা বলি, তো আমাদের সেটার ব্যবস্থা করতে হবে বা আর পেশেন্টকে আমাদেরকে হসপিটালে ট্রান্সফার করতে হবে। তো এই ছিল মোটামুটি হাইপোগ্লাইসেমিয়া এবং হাইপার গ্লাইসেমিক কন্ডিশনে আমরা কি করতে পারি, এবং এটা একটা মেডিকেল এমার্জেন্সি। তো ডায়াবেটিস কী, কেমন টাইপের হয়, আমরা প্রতিনিয়ত অ্যাজ আ ডেন্টাল সার্জন কী ডায়াবেটিস আমরা ফেস করি এবং সেই সব পেশেন্টে কী প্রবলেমস আমরা ফেস করতে পারি ডে টু ডে চেম্বারে। তো আজকে আমি সেটা নিয়েই বললাম। আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। ধন্যবাদ।